শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। সৌমিত্র শুক্র। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মাহমুদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। আদালত বলেন, সকল আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ড যেন আর না হয় সেজন্যই সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে বলেও জানান আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। উচ্চ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি করে রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান আবরারের বাবা বরকতুল্লাহ। শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য এটি দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলেও জানান তিনি। তবে আসামি পক্ষের আইনজীবীরা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 3 জন আসামি পলাতক আছেন এবং এই 22 জন আসামি বর্তমান মাননীয় আদালতে উপস্থিত ছিলেন। 25 জনের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। সরকার যেন অত দ্রুত আমাদের এই রায়গুলি বাস্তবায়ন করে, এই জন্য দ্রুত শুনানি শুরু করে, সেইটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। যে মামলা অনেক সাক্ষীর, কোনো 164 নাই, 164 নাম নাই, তদুপরেও এই মামলা আসামিকে সাজা দিয়েছেন। তো আমরা মনে করি যে জাজমেন্টটা সঠিক হয় নাই। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রকৃত ন্যায় বিচার হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, রায়ের মাধ্যমেই প্রমাণ হলো দেশে আইনের শাসন আছে। বিকালে গুলশানে রায়ের বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। বলেন, এমন হত্যাকাণ্ড করে কেউ নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না। খালেদা জিয়ার বিদেশে যাবার আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা যে সুপারিশ করেছেন সেই পদ্ধতিতে কাউকে মুক্তি দেওয়ার নজির আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই সিদ্ধান্ত জানানো হবে। সরকারের একটা দায়িত্ব যে এই মামলাগুলি তড়িৎ বিচার করে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজকে আশ্বস্ত করা যে আইনের শাসন দেশে বিরাজ করে। আমার মনে হয় সেই দায়িত্ব পালনে শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত সামর্থ্য হয়েছে। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আমলে কাউকেই সঠিকভাবে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাদের সময় বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর লোমহর্ষক নির্যাতন চালানো হতো। দুপুরে যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত খুনিদের কারাগার থেকে ছাড়িয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। পুরস্কৃত করেছিলেন বঙ্গবন্ধুর খুনিদের। জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসান খালেদা জিয়া। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, এত কিছুর পরও খালেদা জিয়ার জন্য যতটুকু করা হয়েছে সেটাই অনেক। আমাদের পার্টির অনেক নেতাকে গ্রেপ্তার করে যে অকথ্য অত্যাচার করেছে, তারপরেও তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা যে কি আচরণ করেছে, সে যখন অসুস্থ, আমার এক্সিকিউটিভ পাওয়ারে যতটুকু আমি করতে পারি, অর্থাৎ নির্বাহী যে ক্ষমতা আমার আছে সেটার মাধ্যমে আমি তার সাজাটা স্থগিত করে তাকে তার বাসায় থাকার অনুমতি এবং চিকিৎসার অনুমতি দিয়েছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে, আরও সংকটাপন্ন হয়েছে তার অবস্থা। এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধনে বক্তারা জানান, 24 ঘন্টার মধ্যে সরকার বিদেশে পাঠানোর সিদ্ধান্ত না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে বিএনপি। নেতাকর্মীদের প্রস্তুত থাকার ডাক দেন নেতারা। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তাকে অতি দ্রুত অবিলম্বে, এক মুহূর্ত দেরি না করে তাকে উন্নত চিকিৎসা কেন্দ্রে বিদেশে পাঠানো প্রয়োজন। বিতর্কের মুখে পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের 17টি কুরুচিপূর্ণ বক্তব্যের লিঙ্ক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে। বুধবার সকালে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে এই তথ্য জানিয়েছেন বিটিআরসির আইনজীবী রেজাই রাকিব। আদালতকে তিনি জানান, ফেসবুক ও ইউটিউবে মোট 387টি লিঙ্ক শনাক্ত করেছে বিটিআরসি।
বাকি লিঙ্কগুলো সরানোর প্রক্রিয়া চলছে। ফেসবুক কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে 200টি লিঙ্ক শনাক্ত করেছে। আদালত বলেন, এই ধরনের কন্টেন্ট সরানোর জন্য বিটিআরসির আলাদা টিম থাকা উচিত। একই সাথে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও অনলাইন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। আদালত আমার বক্তব্যটি আমলে নিয়ে বিটিআরসিকে বলেছেন যে ওই ভিডিওগুলোর সাথে মুরাদ সাহেবের ভিডিওগুলোর সাথে আলাল সাহেবের ভিডিওটাও যেন সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। ফেসবুক আমাদেরকে জানিয়েছে যে তারা 15টা সাইট তারা রিমুভ করে ফেলেছে এবং গুগল, ইউটিউব অলরেডি 2টা সাইট তারা রিমুভ করেছে। এর বাইরেও আরও 200টা সাইট, ফেসবুক 200টারও বেশি আসলে সাইট তারা নিজেরা আইডেন্টিফাই করেছে এবং ওই সমস্ত সাইটগুলো রিমুভ করার একটা ফাইনাল স্টেজে ফেসবুক আছে, এটা আমাদেরকে জানিয়েছে। ছাত্র দলে থাকার সময় এই ধরনের শিক্ষাটা নিয়েছেন ডাক্তার মুরাদ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ফেনীতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপি রাজনীতিতে অভদ্র কর্মকাণ্ড অনেক রয়েছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এসে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুখে অশালীন কথা কোনোভাবে আসার কথা নয়। খালেদা জিয়ার চিকিৎসাকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছে বলেও মন্তব্য করেন হানিফ। শেখ হাসিনার কর্মীর কাছ থেকে এই ধরনের অসভ্য অরুচিকর কথা আসার কথা না। মির্জা ফখরুলের কথাতে এটা এখন আমাদের কাছে মনে হলো যে যেহেতু সে ছাত্রদল করতো, তার শিক্ষাটা ওখান থেকে এসেছে, যার পরিণতিটা হয়তো আমরা এখন দেখতে পেলাম। ডাক্তার মুরাদের কর্মকাণ্ড সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আয়োজিত মুজিব শতবার্ষিকীর উৎসব তারুণ্যের তর্জনী শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নেতারা যখন এরকম কর্মকাণ্ড করে তখন তারা কোনো ব্যবস্থাই নেয় না। শুধু তাই নয়, বিএনপির নেতারা যখন অশ্লীল কথাবার্তা বলে, এমনকি অশোভন আচরণ করে, তখন দেশের নারী নেত্রীরাও এত সোচ্চার হয় না। যারা নোংরা কথাবার্তা বলে তাদের বিএনপি সবসময় পৃষ্ঠপোষকতা করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তার বক্তব্যগুলো, কর্মকাণ্ডগুলো সরকার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, সেজন্য তাকে পদত্যাগ করতে বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতারা যখন এই ধরনের কর্মকাণ্ড করেন, তাদের বিরুদ্ধে তারা কখনো ব্যবস্থা গ্রহণ করেননি। জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগেও গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কেউ কেউ বিভিন্ন আচরণ কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন, তাদের কেউ কেউ সরকারের সাথে সম্পৃক্তও আছেন। এটি দুঃখজনক এবং কাম্য নয় বলে মন্তব্য করেন ডাক্তার দীপু মনি। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, তাই দলের বা সরকারের কেউ বিতর্কিত কিছু করলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনসাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পরিবারের 3 শিশুসহ 4 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনে তারা কাটা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নীলফামারী সদরের মনসাপাড়া স্টেশনের অদূরে একটি রেল ব্রিজে দাঁড়িয়ে ছিল 3 ভাই বোন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনটি খুব কাছে চলে এলেও শিশুরা তা ঘন কুয়াশার কারণে দেখতে পায়নি। স্থানীয় একজন শিশুদের বাঁচাতে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে মারা যায় 2 জন। তাদের 3 ভাই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। পড়ার সাথে আমি তো ঘুরিয়া দেখিয়া খাওয়ার ঠ্যাং ঠুং নাই, এখন মরতেও পারি, বিষয় দুয়ে হারিয়ে গেল, এখন কাক নেওয়া লোকটা খায়া করলেও লোকটা আবার খায়া না হয়। বাসে বাজে আমার স্বাস্থ্য ভাই শামীম ট্রেনে ধাক্কা লাগি নিচে পড়ে যায়। ট্রেনটা কোনো হুজুল দেয়নি। শামীম ও মমিনুর নামে 2 জনকে নীলফামারী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসার পথে মৃত্যুবরণ করে। উক্ত লাশ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের সম্মিলিত সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত।
দুপুরে তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটে। সুলুর সেনাঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্নুরের বনাঞ্চলে বিধ্বস্ত হয় রাশিয়ায় তৈরি MI-17 কপ্টারটি। ভিডিও ফুটেজে দেখা যায় বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায় কপ্টারটিতে। হেলিকপ্টারের 14 আরোহীর মধ্যে বেঁচে আছেন মাত্র একজন। নিহতদের মধ্যে আছেন বিপিন রাওয়াতের স্ত্রীও। এই ঘটনায় শোকে স্তব্ধ পুরো ভারত। দলমত নির্বিশেষে শোক জানিয়েছেন রাজনীতিবিদরা। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী। দেশটির ইতিহাসে অন্যতম প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হতো বিপিন রাওয়াতকে। ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে কেউ কারো প্রতি নিষ্ঠুর আচরণ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত শুক্রবার পাঞ্জাবে ধর্ম অবমাননার গুজবে এক শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ইসলামাবাদে নিহত ব্যক্তির স্মরণে এক স্মরণসভা আয়োজন করে শ্রীলঙ্কান দূতাবাস। সেখানে অংশ নেন পাক প্রধানমন্ত্রী। সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের বেশ কয়েকজন খ্যাতিমান ইসলামিক পণ্ডিত। শ্রীলঙ্কান ব্যক্তিকে হত্যার ঘটনায় নিন্দা জানান তারা। পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রায়ই গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটে। দেশটিতে এ ধরনের হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। যারা অপরাধের জন্য ধর্ম ব্যবহার করবে, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিষ্ঠুর কর্মকাণ্ড করবে, তাদের ছেড়ে দেওয়া হবে না। সমগ্র জাতির পক্ষ থেকে আমি নিহত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এমন ঘটনায় আমরা হতবাক ও ভীষণ মর্মাহত। বাংলাদেশ পাকিস্তান টেস্টের খবর। ঢাকা টেস্টে ড্রয়ের লড়াই করেও শেষ পর্যন্ত ইনিংস ও 8 রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের 300 রানের বিপরীতে 87 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 205 রানে থামে টাইগাররা। 76 রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা অল আউট হয় 87 রানে, যা টেস্টে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন রান। 42 রানে 8 উইকেট নেন পাকিস্তানের সাজিদ খান। দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ মাহমুদুল জয়, সাদমান, শান্তদের। এরপর লিটন মুশফিক 73 রানের জুটি করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। 45 রান করে লিটন ও 48 রান করে মুশফিক আউট হলে আবারও শঙ্কার মুখে পড়ে বাংলাদেশ। লড়াইয়ের আশ্বাস দিয়ে সাকিবের সাথে 51 রানের জুটি গড়ে ফেরেন মেহেদী মিরাজ। 63 করা সাকিব ফিরলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও মানতে হয় লজ্জার হার। পাকিস্তানের চতুর্থ সেরা টেস্ট বোলার সাজিদ খান মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসেই 42 রান দিয়ে 8 উইকেট নিয়ে সেরা বোলার হিসেবে রেকর্ডের খাতায় নিজের নাম লেখালেন। এর আগে পাকিস্তানের হয়ে সেরা বোলার সাবেক ক্রিকেটার আব্দুল কাদির 56 রান দিয়ে এক ইনিংসে নিয়েছিলেন 9 উইকেট। দ্বিতীয় সেরা বোলার সরফরাজ নওয়াজ 86 রান দিয়ে এক ইনিংসে 8 উইকেট নিয়েছেন তিনি। এরপর তিনে থাকা ইয়াসির শাহ সেরা বোলিং 41 রানে 8 উইকেট। টেস্ট হারের পেছনে প্রথম ইনিংসের এক সেশনে 8 উইকেট হারানোকে কারণ হিসেবে দেখছেন অধিনায়ক মমিনুল হক। সেই সাথে 2 ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতাকেও দায়ী করছেন তিনি। আর টেস্ট জয়ে সাজিদ খান টার্নিং পয়েন্ট বলেছেন বাবর আজম। এক কথায় খুবই বাজে দিন ছিল কাল, মানে গতকাল অ্যাটলিস্ট আপনার এক সেশনে আমরা 7 উইকেট হারিয়ে ফেলেছি। তো এন এক্সকিউজ দেওয়ার কিছু নেই যে আমরা খুব বাজে ব্যাটিং করেছি, তাহলে ওই জায়গায় ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট। তাও আপনার সেকেন্ড ইনিংসে আপনার মুশফিক ভাই, তারপরে সাকিব ভাই, লিটন খুব ভালো মানে ট্রাই করছিল। हम जीते हैं, आउटस्टैंडिंग था। उसमें यही था कि मेरे ख्याल से जो टर्निंग पॉइंट था वो साजिद का वो स्पेल था, जिस तरह उसने 8 आउट किए और वो मोमेंटम हमें मिला। নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। ছুটি মঞ্জুর হওয়ায় সাকিবের স্থলাভিষিক্ত হলেন তিনি। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন 34 বছর বয়সী রাব্বি। এবারের প্রথম শ্রেণীর ক্রিকেটে বরিশালের হয়ে 60.30 গড়ে 630 রান করেছেন তিনি। 2018 সালে ওয়ানডেতে অভিষেক হলেও টেস্ট ক্রিকেটে এখনও মাথায় দেওয়া হয়নি গ্রিন ক্যাপ। এদিকে স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাতের সাথে 2 বছরের নতুন চুক্তি করেছে বিসিবি। নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কা থেকে সরাসরি যোগ দেবেন তিনি। প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল GP8 ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। টেস্ট ক্রিকেটে দ্রুততম 4000 রান ও 200 উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। এই কীর্তি গড়তে টাইগার অলরাউন্ডার ম্যাচ খেলেন 59টি। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে অনন্য মাইল ফলক স্পর্শ করলেন সাকিব। পঞ্চম দিনে পাকিস্তানের সাজিদ খানের বলে ড্রাইভ মেরে টেস্ট ক্যারিয়ারের 4000 ক্লাবে নিজের নাম লেখান তিনি। নিজের রেকর্ড গড়ার দিনে দলকে বাঁচিয়েছেন ইনিংস পরাজয়ের লজ্জার হাত থেকে। এর আগে এই কৃতিত্ব ছিল ইংল্যান্ডের ইয়ান বোথামের। রেকর্ডটি গড়তে 69টি ম্যাচ খেলেন তিনি। এছাড়া টেস্টে 400 রান ও 200 উইকেটের ডাবল আছে কেবল জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, কপিল দেব ও ড্যানিয়েল ভেটেলের।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে উপকৃত হতে পারে। এটি পরিবেশ বান্ধব, উৎপাদন খরচও কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গণভবনে সৌজন্য সাক্ষাৎ করার সময় একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাতে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত সব বড় সমস্যা মিটিয়ে ফেলেছে। দুই দেশের সীমান্তে কিছু ছোটখাটো সমস্যা বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠকের মাধ্যমে সমাধান করা যেতে পারে। প্রধানমন্ত্রী এতে একমত হয়েছেন বলে জানান প্রেস সচিব। এছাড়া স্বাধীনতার ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানোর জন্য শেখ হাসিনাকে ভারতীয় পররাষ্ট্র সচিব ধন্যবাদ জানান। কুয়েট শিক্ষক অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় শিক্ষকরা বলেন, সেলিম হোসেনের অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীদের। কুয়েট কর্তৃপক্ষ এরই মধ্যে অভিযুক্ত কয়েকজনকে সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করার পদক্ষেপকে স্বাগত জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আশা করেন, তদন্ত কমিটি সব ধরনের প্রভাবমুক্ত থেকে বিষয়টি খতিয়ে দেখবে। আমরা এই ধরনের ঘটনার বিচার চাই। হল প্রশাসন চালাবেন যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে আছেন বা শিক্ষকরা। আমরা কি বাস্তবতা নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক উভয় কমিউনিটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা দিন যাপন করছি, সে প্রশ্নের উত্তর তারা দেবেন। তাবলিগের কথা বলে সিলেটে একই গ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 4 যুবক 23 দিন ধরে নিখোঁজ। বাড়ি থেকে বেরোনোর পরই বন্ধ তাদের মোবাইল ফোন। থানায় জিডি করার পরও সন্ধান না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। গ্রাম ঘুরে জানা যায়, এই 4 জন গত 2 বছর ধরে একসাথে চলেছেন। গ্রামের মসজিদে রাতে শিশুদের জন্য খুলেছিলেন গোপন ক্লাস। পুলিশ বলছে তাদের সন্ধানে অভিযান চলছে। আমরা দিনে নবীর ব্যাংকাত্ম বানাইছিল, কোরআন শরীফ ফটো তুলছিল। এরপর এটা দিলাম জান্নাতের বই, ওটা বই আছে না 20 30 জান্নাতের বই, বেহেশতের বই, জাহান্নামের বই, মাটির ঘর, ওটা বইটি ঘুরাই থাকি। তবলিগর জমাত আইছে, বিদেশি আরবি জমাত আইছে, যেমন আরবি ট্রান্সলেট করার লাগি গেছে। গত মাসের 15 তারিখ স্যার সকালে 11টার সময় গতে বাইরে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। মোবাইল নম্বর যেদিন তারা গেছে ওদিন থেকেও মোবাইল বন্ধ হইয়া গেছে। অপেক্ষা করছি যে মোবাইলও বন্ধ তার। যে ফোনগুলো সেটগুলো তারা সাথে নিয়ে গেছিলেন সেগুলো এখনো পর্যন্ত বন্ধ আছেন, যার জন্যই মানে টেকনোলজি ব্যবহার করে আমরা খুব এগুতে পারছি না। বুধবারও যানজটে নাকাল রাজধানীবাসী। গাজীপুর ও উত্তরায় রাস্তার সংস্কার কাজ চলায় বিমানবন্দর সড়কে সকাল থেকেই তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে চলেছে যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এতে পুরো সড়কে দেখা যায় তীব্র যানজট। জরুরি প্রয়োজনে বের হওয়া বহু মানুষ গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা করেন। ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগ বলছে, রাস্তার সংস্কার কাজের জন্য গাজীপুর জেলার চেরাগালিতে 3 লেনের জায়গায় 1 লেনে গাড়ি চলছে, তাই পুরো রাস্তায় যানবাহন চলাচলে ধীর গতি। এই কারণেই গাজীপুর থেকে রাজধানীর বনানী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা ও মিছিল করেছে শিক্ষার্থীরা। সাইকেল চালিয়ে ও পায়ে হেঁটে রাজধানীর রামপুরা ইউলুপ এলাকা থেকে মতিঝিলে নটরডেম কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা। মোট 11 দফা দাবি শিক্ষার্থীদের। এর মধ্যে সড়কে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, প্রতিটি নিহতের ঘটনাকে দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড হিসেবে আমলে নিয়ে সুষ্ঠু বিচার করা, সারা দেশে প্রতিটি যানবাহনের শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা অন্যতম। শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন চালিয়ে যাবে তারা। কোনো প্রকার মৌখিক আশ্বাস নয়, সরকারি গেজেট আকারে প্রকাশের দাবি জানায় শিক্ষার্থীরা। তারা বলেন, পরিবহন মালিক বা শ্রমিকদের কোনো ঘোষণা তারা চান না, তাদের দাবি প্রশাসনের কাছে। কাজেই প্রশাসনের উদ্যোগ নিতে হবে। সারা দেশে বিনা শর্তে সকল জায়গায় সব জায়গায় ছাত্রদের হাফ ভাড়া মেনে নিতে হবে। তারপরে এখানে যে চালকদের নিয়োগপত্র দিতে হবে। হাফ পাস যেটা চেয়েছি এটা মালিক সমিতি বলেছে, তার থেকে আমরা চাই না, আমরা প্রশাসনের কাছে চেয়েছি। মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া সহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান সহ 2 শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে পৌর মেয়র মকসুদ মিয়াকে পদ থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা। মেয়র সহ বাকি আসামিদের গ্রেফতারের দাবিও জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কক্সবাজারের মহেশখালীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে কালারমার ছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া ভান্ডারিজিরির পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ে অভিযান চালায় তারা। এই সময় শফি আলম প্রকাশকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে উদ্ধার হয় 4টি দেশীয় বন্দুক, 9 রাউন্ড গুলি ও খোসা এবং 4টি কিরিচ। গত 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরও 6 জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে 28,016 জনে। 24 ঘন্টায় 277 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.35%। নমুনা পরীক্ষা হয়েছে 20,549টি। এ পর্যন্ত শনাক্ত 15,78,288 জন। 24 ঘন্টায় সুস্থ হচ্ছেন 296 জন। মোট সুস্থ 15,43,204 জন। ইউক্রেন ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রতিবেশী দেশে আবারও হামলা চালালে পুতিন সরকারকে বরণ করতে হবে করুণ পরিণতি, এমন হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। জানান দেয়া হতে পারে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে ভ্লাদিমির পুতিনও সাফ জানিয়েছেন, সীমান্ত থেকে ন্যাটো বহর সরানো না হলে অধরাই থাকবে শান্তি সমঝোতা। রুশ রাষ্ট্রপ্রধানকে স্পষ্টভাবে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী দেশে আবারও আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও ইইউর কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া। মিনস্ক চুক্তি অমান্য করেছে ইউক্রেন, সেটাই মার্কিন রাষ্ট্রপ্রধানকে বিস্তারিত জানানো হয়েছে। প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট বলেছেন, চুক্তি কার্যকরের বদলে সেটি স্যাবোটাজ করছে কিয়েভ। সে কারণেই আঞ্চলিক শান্তি রক্ষায় প্রস্তাবিত সমঝোতা আলোচনা পেছাচ্ছে। দুর্নীতি ও অর্থ আত্মসাৎ মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দেয়া দণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার কুয়ালালামপুরের এক আদালতে দেয়া হয় এই রায়। রাষ্ট্রীয় তহবিল 1MDBর অর্থ জালিয়াতি ইস্যুতে প্রথম মামলার রায়ে 12 বছরের সাজা হয় নাজিবের। তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, অর্থ লুটপাট সহ 42টি মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম রাষ্ট্রীয় প্রকল্প থেকে $450 কোটি আত্মসাৎ। এছাড়া SRC ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে অবৈধভাবে নাজিবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে $1 কোটি, যা দেশের সবচেয়ে বড় অর্থ জালিয়াতি 1MDBর সাথে সম্পর্কিত। বর্তমান সরকারের অভিযোগ, 2009 থেকে 2014 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই অর্থ লুটপাট করা হয়। আদালতের রায়ে হতাশ। ব্যক্তিগত আইনজীবীকে এবার সুপ্রিম কোর্টে আপিলের জন্য বলেছি। আমার অ্যাকাউন্টে কিভাবে রাষ্ট্রায়ত্ত সম্পদের $4,20,00,000 ঢুকলো সেটা নিয়েই এই মামলা। আল্লাহর নামে বলছি, আমি চুরি করে নিয়ে অর্থ কারো কাছে চাইনি, এমনকি বলিনি আমার অ্যাকাউন্টে পাঠাতে। হামাসকে ঠেকাতে গাজা সীমান্তে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলল ইসরায়েল। দক্ষিণাঞ্চলের সুরক্ষায় তৈরি করেছে 65 কিলোমিটার দীর্ঘ আয়রন ওয়াল। সুড়ঙ্গ খুঁড়ে হামাস যোদ্ধাদের প্রবেশ ঠেকানোর জন্য এর বিশাল অংশ আছে মাটির নিচেও। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে এই প্রাচীরে, তাই নাম দেওয়া হয়েছে স্মার্ট ফেন্স। দ্বিতীয় পরীক্ষাতেও জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের করোনা শনাক্ত। নতুন ধরনের ওমিক্রন কিনা তা জানতে দেওয়া হয়েছে নমুনা। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বুধবার দেশে ফেরে নারী ক্রিকেট দল। এরপর হোটেলে পুরো দলই ছিল 5 দিনের কোয়ারেন্টাইনে। সোমবার যখন বাসা ফেরার কথা, তখনই আসে দুঃসংবাদ, 2 জন খেলোয়াড়ের শরীরে মেলে করোনা। সাথে সাথে পুরো দলকে আবারও নেওয়া হয় আইসোলেশনে। দ্বিতীয় ধাপেও করোনা পজিটিভ এসেছে 2 জনের। তবে নতুন ধরনের ওমিক্রন কিনা সেটি জানতে নতুন করে আবারও নমুনা নেওয়া হয়েছে। মেসির মন্তব্যের উত্তর দিলেন লেভানডাউস্কি। এবছর ব্যালন ডি'অর পুরস্কার জয়ের বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। 7 বারের ব্যালন ডি'অর জয়ী মেসি ব্যালনের মঞ্চে লেভানডাউস্কিকে উদ্দেশ্য করে বলেছিলেন এই পুরস্কার তারই প্রাপ্য। মেসির এই বক্তব্যের পর মঞ্চে লেভানডাউস্কি শুধু মুচকি হেসেছিলেন। পোল্যান্ডের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে লেভানডাউস্কি বলেন, 2020 সালের পুরস্কার পাওয়া নিয়ে তিনি আগ্রহী নন, তবে এবার ব্যালন ডি'অর জিততে না পারায় খারাপ লেগেছে তাও স্বীকার করেন লেভানডাউস্কি। কিন্তু মেসির মতো ব্যক্তির কাছ থেকে আরও আন্তরিক ও বিনয়ী মন্তব্য আশা করেছিলেন এই পোল্যান্ড তারকা।
পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সর্বোচ্চ 757 গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ফুটবলার। মঙ্গলবার একই সাথে 2 রেকর্ড গড়েন এই ফুটবল জাদুকর। ক্লাব ব্রুগের বিপক্ষে জোড়া গোল করে পেলের রেকর্ড ভাঙেন মেসি। ফলে এখন মেসির মোট গোল সংখ্যা 758টি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি 38টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড আছে রোনালদো। ক্লাব ব্রুগের ম্যাচে গোল করে সেই রেকর্ডেও ভাগ বসান মেসি। হত্যা ও অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামিকে নৌকা প্রতীক দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। সকালে চাঁচড়া চেকপোস্ট মোড়ে এই কর্মসূচি পালন করে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় বক্তারা দাবি করেন নৌকা প্রতীক পাওয়া সেলিম রেজা পান্না দলে অনুপ্রবেশকারী। কিশোরগঞ্জের মিঠামইনের হেলিকপ্টারে নির্বাচনী এলাকায় ফিরে ভোটারদের চমক দিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এক প্রার্থী। কাটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম গতকাল হেলিকপ্টারে নির্বাচনী এলাকায় ফিরলে ভিড় জমায় উৎসুক জনতা। জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী হেলিকপ্টার ব্যবহার করে এলাকায় শোডাউন আচরণবিধি লঙ্ঘন। নওগাঁর পত্নীতলায় স্থানীয় এক সাংবাদিককে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনোনয়ন না পেয়ে সোমবার নজিপুর এলাকায় মানববন্ধন করছিলেন পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। সেই কর্মসূচির ছবি তুলতে যান স্থানীয় পত্রিকা প্রত্যাশা প্রতিদিনের পত্নীতলা প্রতিনিধি মিল্টন। এ সময় মিল্টনকে ধরে মারধর করে কাশেমের লোকজন। শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনের সাথে বিরোধ চলছিল জেলা কমিটির সদস্য ও চিতুলিয়া ইউপি চেয়ারম্যান সালামের। গতকাল সালামের এক সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। জয়পুরহাটের 5 পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় 4 ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 5 থানার অফিসার ইনচার্জ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা সাইফুল ইসলামের মোটরসাইকেল পুড়িয়ে দেয় উপজেলা যুবলীগের সদস্য আনিসুর রহমান শিপন সহ কয়েকজন। এই ঘটনায় রাতে 5 পৌর বিএনপির আহ্বায়ক জিয়াউল ফেরদৌস সহ কয়েকজন থানায় যান। এ সময় থানার পাশে পৌর পার্কের গেটের সামনে অবস্থান করছিলেন পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সহ 4-5 জন নেতাকর্মী। এক পর্যায়ে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। গুরুতর আহত হন ফারুক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার। খুলনার একটি আবাসিক হোটেলে গিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে বুধবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি হাসান আল মামুন জানান, শিশু কন্যা ও এক ভাগ্নেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় আসেন এই নারী। গভীর রাতে পুলিশ পরিচয় রুমে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে নারীকে ধর্ষণ করে এসআই জাহাঙ্গীর। এ সময় ভুক্তভোগীর চিৎকারে হোটেল বয় অন্যরা এগিয়ে এলে জাহাঙ্গীর পালিয়ে যায়। পিরোজপুরে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে পিটিয়ে 2 পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে সদর উপজেলার ঝনঝনিয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য রুহুল আমিন শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হয়ে কাজ করায় বিদ্রোহী প্রার্থীর লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল। এরই জের ধরে আজ বাড়ি থেকে পিরোজপুর সদরে যাওয়ার পথে তার উপর হামলা চালায় স্থানীয় ফারুক সহ 20-25 জন। 901 সেন্ট্রাল ওয়ার্কশপে নবনির্মিত 3টে স্থাপনার উদ্বোধন করল বাংলাদেশ সেনাবাহিনী। সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ স্থাপনাগুলো উদ্বোধন করেন। নবনির্মিত 3টে স্থাপনার মধ্যে রয়েছে লাইট ভেহিকল রিপেয়ার শেড, ইউএন শেড ও মডার্ন ইলেকট্রনিক্স ল্যাব, যা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের হালকা যানবাহন ও সরঞ্জামাদি মেরামত, সংযোজন সহ আধুনিকায়নে বিশেষ ভূমিকা পালন করবে। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে আত্মপ্রকাশ করেছে সম্মিলিত সমমনা ঐক্যজোট নামে নতুন জোট। নগরীর আগ্রাবাদে এক অনুষ্ঠান থেকে সম্মিলিত পরিষদ, সচেতন ফোরাম, সমন্বয় পরিষদ ও সমমনা কল্যাণ পরিষদের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের ঘোষণা দেন নেতারা। আমদানি রপ্তানি পণ্য খালাস কাজে নিয়োজিত C&F এজেন্টদের কল্যাণ এবং কাস্টমসের ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার কথা জানান তারা। তুরস্ক দূতাবাস এবং জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের যৌথ আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সুফি সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান। নগরীর খুলশি কনভেনশনে অনুষ্ঠিত মাওলানা জালালউদ্দিন রুমির আদর্শ ও দর্শন শীর্ষক সেমিনারে বক্তারা সুফিবাদের বিভিন্ন দিক তুলে ধরেন। সত্যিকারের ইসলামী দর্শন চর্চার জন্য সবাইকে আহ্বান জানান।
বেইজিং শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশের কূটনৈতিক বয়কটের ঘোষণা প্রভাব ফেলবে না আয়োজনে, এমন দাবি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশগুলোর অ্যাথলেটদের পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। অবশ্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশে থাকা চীনের উইঘুর সম্প্রদায়ের মানুষেরা। অন্যান্য দেশকেও প্রতিবাদে সামিল হওয়ার তাগিদ তাদের। স্পষ্টভাবেই এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক অবস্থানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তারা অ্যাথলেটদের অধিকারের বিষয়ে সম্মান দেখিয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমার বিশ্বাস দেশগুলো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অলিম্পিক গেমের উদ্দেশ্যকে সমর্থন করে। সপ্তাহে 4.5 দিন মাত্র অফিস। সংযুক্ত আরব আমিরাত দেশটির সরকারি দপ্তরগুলোর জন্য নতুন কর্মসপ্তাহ গ্রহণ করতে যাচ্ছে। 2022 সালে 1 জানুয়ারি থেকে দেশটির সরকারি অফিস আদালত সপ্তাহে 4 দিন এবং আধা বেলা সক্রিয় থাকবে। এই সময় 8 ঘন্টা কাজ করতে হবে অফিসে। জুমার নামাজের সুবিধার্থে শুক্রবার অর্ধেক দিন সক্রিয় থাকবে দপ্তর। সিদ্ধান্তটি কার্যকর হলে ছুটির দিন হবে শুক্রবার বিকেল থেকে রোববার পর্যন্ত। আবুধাবির সরকারি গণমাধ্যম বলছে, অর্থনৈতিক এবং ব্যবসা খাতে বৈশ্বিক প্রতিযোগিতার লক্ষ্য সরকারের, তাই পশ্চিমা দেশগুলোর সময়সূচির সাথে তাল মেলাতে এই নতুন নিয়ম। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বর্তমানে শুক্র ও শনিবার ছুটির দিন। ইন্দোনেশিয়া আগ্নেয়গিরির ভয়াবহতায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেল 34 জনে। এখনও নিখোঁজ কমপক্ষে 17 বাসিন্দা। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি, তবে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। এখনও নিরাপদ আশ্রয়কেন্দ্রে রয়েছেন 3700-র বেশি বাসিন্দা। আগ্নেয় এলাকার 5 কিলোমিটারের মধ্যে স্থানীয়দের না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। গেল শনিবার হঠাৎই সক্রিয় হয়ে ওঠে জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। 40,000 ফুট উচ্চতা পর্যন্ত ছড়ায় কালো ধোঁয়া। লাভায় ধ্বংস হওয়ার পর আগ্নেয়ছাইয়ের নিচে চাপা পড়েছে অন্তত 11টি গ্রাম। বুরুন্ডিতে এক কারাগারে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে কমপক্ষে 38 কয়েদির, দগ্ধ অনেকে। মঙ্গলবার দেশটির রাজধানী গীতে গায়ে হয় এই ঘটনা। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 26 জনের, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে বাকিরা। নিহতদের বেশিরভাগই বয়স্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোরের দিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে দ্রুত হাজির হয় ফায়ার সার্ভিস কর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের অনেকের অবস্থায় গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি এখনও। চলতি বছর আগস্টেও আগুন লাগার ঘটনা হয় একই কারাগারে। সে সময় হতাহত হয়নি কেউ। ইলেকট্রিক সার্কিট থেকে ছড়িয়েছিল আগুন। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক সৌদি নাগরিককে প্যারিস থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার খালেদ আয়েদ আল ওতাইবি নামের ওই ব্যক্তিকে শার্ল দা গল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সৌদি সাংবাদিক খাশোগি হত্যায় জড়িত যে 26 জনকে পুলিশ খুঁজছে, খালেদ তাদের অন্যতম। 33 বছর বয়সী এই ব্যক্তি সৌদি রাজপরিবারের রক্ষী ছিলেন। বর্তমানে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, পাঠানো হতে পারে তুরস্কে। 2018 সালের অক্টোবরে সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে খুন করা হয়। এখনও মেলেনি সাংবাদিকের মরদেহ। সৌদি যুবরাজের নির্দেশই হয়েছে আলোচিত এই হত্যাকাণ্ড, ওঠে এমন অভিযোগ। অনূর্ধ্ব 19 উইন্ডিজ বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছেন গতবারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাকিবুল হাসান। সেই সাথে একই দলের অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ও নওরোজ প্রান্তিকও সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে। মূল দলে জায়গা হয়নি মহিউদ্দিন তারেক ও অলরাউন্ডার সাকিব শাহরিয়ারের। এছাড়াও দলে আছেন মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এস.এম. মেহরাব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, নাইমুর নয়ন। এশিয়া কাপ খেলতে আগামী 20 ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশের যুবারা। আমেরিকার পর এবার বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা দিল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নিতে কোনো বাধা নেই। অ্যাথলেটরা অলিম্পিকে অংশ নিলেও সেখানে যাবেন না দেশটির কোনো কূটনীতিক। সম্প্রতি দুই দেশের মধ্যে বেশ মতানৈক্য দেখা দিয়েছে। অস্ট্রেলিয়া বৈদেশিক হস্তক্ষেপ থেকে শুরু করে ফ্রান্সের কাছ থেকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন কেনার বিষয়ে মতবিরোধ রয়েছে চীন ও অস্ট্রেলিয়ার। তাই অস্ট্রেলিয়া বেইজিংয়ে কোনো কূটনীতিক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী বক্তব্য রাখেন। বলেন, জেলায় দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চলছে। জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা না করে দলের স্বার্থে কাজ করার কথা জানান তিনি। আসছে 15 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে আহ্বান জানান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও উজ্জীবিত ও কার্যকর করতে স্থানীয় সরকার দিবস পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের নিয়মিত আসার তাগিদ দিয়ে তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বাড়িয়ে সেবার মান উন্নয়ন করতে হবে।
একই সাথে ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের আরও আন্তরিক হতে বলেন তাজুল ইসলাম। জামালপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে নির্বাক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। আন্দোলনের পঞ্চম দিনে দুপুরে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করা হয়। এই সময় বক্তারা সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকির ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। 2 দিনেও খোঁজ মেলেনি চট্টগ্রামে চশমা খালে পড়ে নিখোঁজ হওয়া 12 বছরের কিশোর কামালের। তাকে উদ্ধারে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে খালে ময়লা বেশি থাকায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। সোমবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে খালে পড়ে যায় কামাল। চট্টগ্রামে গত 5.5 মাসে খাল ও নালায় পড়ে প্রাণ গেছে 4 জন। বলছে যে এখনো এখানে হাঁটছে, আমি সঠিক কথা বলছি যে এখানেই হাঁটছে, কোনো বাইরে হতে পারে নাই। একটু সমস্যা হচ্ছে কারণ এখানে নানান ধরনের মানে বর্জ্য থাকে, তো এইগুলো সরানোর জন্য আমাদের অনেক কষ্ট পেতে লাশ বা মৃতদেহ যাই বলা হয় কেন, তো না পাচ্ছি তখন পর্যন্ত আমরা অভিযান করবো না, সমাপ্ত করবো না। শিমুলিয়া জাজিরা ঘাট পুরোপুরি প্রস্তুত। শিগগিরই ফেরি চলাচল শুরুর বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বুধবার শিমুলিয়া জাজিরা ঘাটে ফেরি চলাচলের চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। দুপুরে শিমুলিয়া প্রান্ত থেকে যাত্রী আর যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া কুঞ্জলতা ফেরি নিরাপদে পৌঁছায় জাজিরার মঙ্গলমাঝি ঘাটে। এরপর বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ফেরি থেকে নেমে শরীয়তপুর প্রান্তের সড়ক ঘুরে দেখেন। জানান, শিমুলিয়া জাজিরা নৌপথে হবে ফেরি চলাচলের স্থায়ী রুট। এই পথটাই রেগুলার করে দেব, যাতে করে আমাদের সাথে আর পদ্মা ব্রিজ পার হওয়ার যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা আমরা কমিয়ে ফেলতে পারি। এবং অবশ্যই দিনে রাতে চলবে, যখন চলবে। চূড়ান্ত ট্রায়াল হলো আজকে, এবং আমরা মোটামুটি আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা সেটা নিশ্চয় আমার বিশ্বাস যে এই ঘাটের পক্ষে যাবে। চলন বিলকে বদ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে নাটোরে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব, বদ্বীপ পরিকল্পনার উপপ্রকল্প পরিচালক, নাটোরের জেলা প্রশাসক, নেদারল্যান্ডের হাই কমিশনের প্রধান সহ 6 সদস্যের প্রতিনিধি। চলন বিলের 20 লাখ মানুষের জীবন ও জীবিকার তথ্যচিত্র উপস্থাপন করা হয়। গাজীপুরে বাংলাদেশ আনসার বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে শফিপুরে আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 10 সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশ নেয় 893 জন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ 3 জনকে দেয়া হয় সম্মাননা পুরস্কার। রাঙামাটি কাউখালীর ঘাগড়া ইউনিয়নে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন হয়েছে। সকালে ভবনগুলো উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, সারা দেশের মতো পাহাড়েও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। শিক্ষা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ প্রত্যেক খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু একটি মহল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। রাঙামাটির ঘাগড়া ইউনিয়নের শ্রম কল্যাণ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সারা দেশে 8টি শ্রম কল্যাণ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এর মধ্যে আছে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া শ্রম কল্যাণ কমপ্লেক্স ভবন। প্রায় 63 কোটি টাকা ব্যয়ে ভবনের কাজ শেষ করে সেনা কল্যাণ সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে আধুনিক বাংলার রুমি সৈয়দ আহমদুল হক সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ও ইস্পাহানি গ্রুপের অর্থায়নে সংস্কারকৃত আধুনিক সুবিধা সম্বলিত বিশেষায়িত এই সেমিনার লাইব্রেরিটি প্রস্তুত করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এই সেমিনার লাইব্রেরি উদ্বোধন করেন। ঢাবি উপাচার্য বলেন, এদেশে ফার্সি ভাষা ও সাহিত্য চর্চায় সৈয়দ আহমদুল হকের অনবদ্য অবদান রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রিমাভেরা গ্যালারিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত আলোকচিত্র শিল্পী শিকদার মেজবাউদ্দিন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী। 2 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিমান সঙ্গীত গুরু মুত্তালিব বিশ্বাস। এতে মেজবাউদ্দিনের বাছাইকৃত 30টি ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ, অভিনয় শিল্পী রেখা আহমেদ, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম ও সাংবাদিক মনির হায়দার।
প্রদর্শনী শেষে শিকদার মেজবাউদ্দিন আহমেদের হাতে আয়োজক সংগঠন সাউথ এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স ফোরাম ইউএসএর পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক আকবর হায়দার কিরণ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্ডিপেন্ডেন্স কাপে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চট্টগ্রাম আবাহনী। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে মাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে লড়তে থাকে বসুন্ধরা কিংস। ম্যাচের 22তম মিনিটে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রবসন রবিনিওর গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয় হাফের 82 ও 87 মিনিটে বসুন্ধরা কিংসের ইব্রাহিম ও মতিন মিয়ার গোলে নিজেদের বিশাল জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস। এই ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কিংসের জয়ের ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশ পুলিশ ফুটবল দলের। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।